নমস্কার। ভারতের অর্থনীতি তো বেশ তরতর করে এগোচ্ছে, একদম। আর শেয়ার বাজারে এর ছবিটা কেমন সেটাই আজ একটু খুঁটিয়ে দেখব আমরা। বিশেষ করে ফোকাস থাকবে BSE 1000-এর উপর। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ সূচক মনে হচ্ছে। হ্যাঁ, তুলনামূলকভাবে নতুন কিন্তু খুবই প্রাসঙ্গিক। আমাদের কাছে মতিলাল অসওয়ালের একটা বিশ্লেষণ আছে, আর BSEnseর ডেটাও রয়েছে। তো চেষ্টা করব এর গভীরে গিয়ে বুঝতে কেন এটা এত জরুরি। আসলে লক্ষ্যটা হলো এটা বোঝা যে এই সূচকটা কিভাবে বাজারের প্রায় সব স্তরকে লার্জ ক্যাপ থেকে মাইক্রো ক্যাপ পর্যন্ত ধরে রাখে, আর কেন এটা আজকের দিনে প্রাসঙ্গিক সেটা সহজ করে বলা। আচ্ছা, তো শুরুতেই যদি একটু অর্থনীতির বড় ছবিটা দেখি, IMF তো বলছে ভারত বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, তাই না? হ্যাঁ, ঠিক। 2024-এ 6.5% গ্রোথের পূর্বাভাস। আর 2025-এ 6.2%। দারুণ তো। অবশ্যই। আর এর পেছনেই তো রয়েছে সরকারের সেই 2047 সালের বিকশিত ভারত লক্ষ্যমাত্রা, অর্থনীতিকে 23 থেকে 35 ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। ওহ, আর মাথাপিছু আয় 15 থেকে 20,000 ডলার। বিশাল লক্ষ্যমাত্রা। একদম। আর এ বিশাল লক্ষ্যে পৌঁছতে হলে তো অর্থনীতির সব অংশের ছোট বড় সব কোম্পানিরই অবদান লাগবে। আর ঠিক এইখানেই বোধহয় BSE 1000 সূচকটা ঢুকে পড়ছে, কারণ এটা তো 1000টা কোম্পানি নিয়ে তৈরি, তাই শুনলাম। ঠিক ধরেছেন। এটা ফেব্রুয়ারি 2025-এ চালু হয়েছে। আর হ্যাঁ, ভারতের প্রথম সূচক যেটা কিনা টপ 1000টা কোম্পানিকে একসাথে ট্র্যাক করে। 1000? তার মানে বাজারে কতটা কভার করে এটা? অনেকটা, প্রায় 94% মার্কেট ক্যাপিটালাইজেশনের আওতায়। এটাই এর বিশেষত্ব, শুধু বড় কোম্পানি নয়, মিডিয়াম ছোট সব। হ্যাঁ, লার্জ, মিড, স্মল, এমনকি মাইক্রো ক্যাপও সব সেগমেন্টেরই প্রতিনিধিত্ব করে। তাই বাজারের গভীরতা আর কি বলবো, এর বিস্তৃতিটা বোঝার জন্য এটা একটা খুব ভালো টুল। তার একদিকে যেমন লার্জ ক্যাপে স্টেবিলিটি পাওয়া যাচ্ছে, অন্যদিকে মিড, স্মল আর মাইক্রো ক্যাপ এর যে গ্রোথের পোটেনশিয়াল সেটাও সব মিলিয়ে একটা প্যাকেজ। একদম। আর যদি আমরা একটু ফান্ডামেন্টাল গ্রোথের দিকে তাকাই, ধরুন গত 5 বছর FY19 থেকে FY24 মিড আর মাইক্রো ক্যাপ কোম্পানিগুলোর লাভ আর আয় কিন্তু বেশ চোখে পড়ার মতো বেড়েছে। ও আচ্ছা, কতটা বেড়েছে? যেমন ধরুন মাইক্রো ক্যাপগুলির মুনাফা PAT এই 5 বছরে CAGR বা চক্রবৃদ্ধি হারে প্রায় 90% বেড়েছে। ভাবুন একবার। 90%? প্রতি বছর গড়ে? অবিশ্বাস্য। হ্যাঁ, আর শুধু তাই নয়, সেক্টরের বৈচিত্র্যও দেখুন। BSE 100 প্রায় 159টা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে কভার করে, যেখানে মোট ইন্ডাস্ট্রি আছে 183টার মতো। প্রায় সব সেক্টরেই এর ছোঁয়া আছে। এটা সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে, বিশেষ করে এই মাইক্রো ক্যাপের ব্যাপারটা। এদেরকে কি BSE নেক্সট 500 বলা হয়? হ্যাঁ, BSE নেক্সট 500 সূচকটা মূলত এই মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো নিয়েই তৈরি। এদের মার্কেট শেয়ার নাকি খুব বেড়েছে। 2019-এ ছিল প্রায় 3% একটু বেশি। হ্যাঁ, আর 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6.63%। মার্কেট শেয়ার বেড়েছে, আবার এদের গড় মার্কেট ক্যাপও এই 5 বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেটাই তো মজা। প্রায় 87% মাইক্রোক্যাপ কোম্পানি এমন যাদের নিয়ে 5 জনের কম অ্যানালিস্ট কাজ করেন, অথবা কেউ করেনি না। তার মানে এখানে সুযোগ লুকিয়ে থাকতে পারে, আন্ডার রিসার্চড। একদিকে যেমন সুযোগ, অন্যদিকে তথ্যের অভাব ঝুঁকিও আছে, সেটাও মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস দেখুন, এদের ট্রেডিং ভলিউম বা লিকুইডিটি সেটা কিন্তু গত 5 বছরে 13 গুণ বেড়েছে। 13 গুণ? তার মানে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এই সেগমেন্টে। স্পষ্টতই। আগ্রহ না বাড়লে তো লিকুইডিটি এত বাড়ে না। আচ্ছা, তাহলে এবার একটা সরাসরি তুলনা করা যাক। আমাদের খুব পরিচিত নিফটি 50-র সাথে BSE 1000-এর মূল পার্থক্যটা কোথায়? কভারেজের দিক থেকে তো বুঝলাম BSE 1000 অনেক বড়। হ্যাঁ, কভারেজ একটা বিশাল পার্থক্য। নিফটি 50 কভার করে মার্কেট ক্যাপের প্রায় 44%, আর BSE 1000 করছে প্রায় 94%। অনেক বেশি। অনেক। এর ফলে ডাইভার্সিফিকেশনও অনেক বেশি। যেমন ধরুন টপ 10টা স্টকের মোট ওজন নিফটি 50-তে প্রায় 56.5%। প্রথম 10টা স্টকের ওপর খুব বেশি নির্ভরশীল। ও। আর BSE 1000-এ সেখানে টপ 10 স্টকের ওজন মাত্র 32%, অনেক বেশি ছড়ানো।
পারফরম্যান্সের দিক থেকে কেমন দেখুন দীর্ঘমেয়াদে যদি দেখেন মানে ৫ বছর বা ১০ বছরের হিসেবে BSE 1000 কিন্তু নিফটি 50-কে আউটপারফর্ম করেছে। তাই নাকি? হ্যাঁ, ডেটা বলছে গত ১৭ বছরের মধ্যে ১০ বছরই ২০০৯ থেকে ধরলে BSE 1000 ভালো রিটার্ন দিয়েছে নিফটি 50-র চেয়ে। কিন্তু রিস্ক মানে ড্রডাউন বা বাজার পড়ার সময় বেশি পড়ে না তো? সামান্য বেশি ড্রডাউন হতে পারে এটা ঠিক, কারণ এতে ছোট কোম্পানিও আছে। কিন্তু মজার ব্যাপার হলো পতনের পর রিকভারি করার যে সময়টা সেটা দুটো সূচকের ক্ষেত্রে প্রায় একই রকম লাগে। বেশ, ইন্ডেক্সটা তো বোঝা গেল। এখন যারা ভাবছেন এটাতে বিনিয়োগ করবেন তাদের জন্য মতিলাল ওসওয়ালের এই নতুন ফান্ডটা কি দিচ্ছে, মানে এর মূল ফিচারগুলো কি? আচ্ছা, ফান্ডটার কথায় আসি। এটা একটা ওপেন এন্ডেড স্কিম, মানে সাধারণত যে কোনো কাজের দিনেই টাকা ঢোকানো বা বের করা যাবে। ঠিক। এর প্রধান লক্ষ্য হল BSE 1000 টোটাল রিটার্ন ইন্ডেক্সকে একদম নকল করা, মানে ট্র্যাক করা। অর্থাৎ ইন্ডেক্স যেমন রিটার্ন দেবে ফান্ডও চেষ্টা করবে প্রায় সেরকমই রিটার্ন দিতে। তবে সামান্য ট্র্যাকিং এরর থাকতে পারে। সেটা তো থাকেই ফান্ড ম্যানেজমেন্ট খরচের জন্য। হ্যাঁ, বা সবসময় হয়তো ইন্ডেক্সের মতো হুবহু শেয়ার কেনাবেচা করা যায় না। ন্যূনতম ৫০০ টাকা দিয়ে শুরু করা যাচ্ছে, এটা অনেকের জন্য সুবিধা। হ্যাঁ, সেটা বেশ কম। ফান্ডটা ২৫শে জুন ২০২৫ থেকে সাবস্ক্রিপশনের জন্য খুলছে। আচ্ছা। তবে একটা জরুরি বিষয়, এই স্কিম আর এর বেঞ্চমার্ক ইন্ডেক্স দুটোকেই কিন্তু খুব উচ্চ বা ভেরি হাই রিস্ক ক্যাটাগরিতে ফেলা হয়েছে। ও, খুব উচ্চ ঝুঁকি। হ্যাঁ, কারণ ওই যে মিড আর স্মল ক্যাপের উপস্থিতি, এদের দামের ওঠানামা বেশি হতে পারে। ঠিক। আর যদি কেউ ইউনিট পাওয়ার ১৫ দিনের মধ্যে টাকা তুলে নিতে চান তাহলে 1% এক্সিট লোড লাগবে। আচ্ছা, এক্সিট লোডও আছে অল্প সময়ের জন্য। তাহলে যেহেতু খুব উচ্চ ঝুঁকি, এটা নিশ্চয়ই সবার জন্য নয়। কাদের কথা ভেবে এটা আনা হয়েছে? একদম। স্লাইড অনুযায়ী এটা সেই সব বিনিয়োগকারীদের জন্য যারা মানে BSE 1000 ইন্ডেক্সের পারফরম্যান্সের কাছাকাছি রিটার্ন চাইছেন, মূলত দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির কথা ভাবছেন, এবং অবশ্যই এর সাথে যে খুব উচ্চ ঝুঁকিটা আসছে সেটা নিতে তারা প্রস্তুত। মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং মানসিকতা দুটোই থাকতে হবে। ঠিক তাই, এটা একরকম পুরো ভারতীয় বাজারের গ্রোথ স্টোরিতে অংশ নেওয়ার মতো, তবে সেই ঝুঁকিটা মেনে। বেশ, তাহলে যদি সংক্ষেপে বলি BSE 1000 ইন্ডেক্স হলো ভারতীয় শেয়ার বাজারের একটা খুবই ব্রড মানে বিস্তৃত আর বৈচিত্র্যময় এক্সপোজার নেওয়ার উপায়। আর এই ইন্ডেক্স ফান্ডটা সেই বৈচিত্র্যকে একটা সহজ প্যাকেজে বিনিয়োগকারীদের কাছে আনার চেষ্টা করছে। ঠিক। আলোচনা প্রায় শেষ, তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবার মতো। বলুন। যেহেতু এই ইন্ডেক্সে লার্জ ক্যাপের সাথে মিড আর স্মল ক্যাপ স্টকও বেশ ভালো পরিমাণে আছে, তো একজন বিনিয়োগকারী কিভাবে এর যে উচ্চ বৃদ্ধির সম্ভাবনা আর তার সাথে যে ঝুঁকিটা আসছে এটার মধ্যে ব্যালেন্স করবেন? ঠিক। বিশেষ করে যখন লার্জ ক্যাপ ইন্ডেক্সগুলো মানে নিফটি 50 বা সেন্সেক্স তুলনামূলকভাবে বেশি স্টেবল মনে হয়। এখনকার বাজার পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভারসাম্য রক্ষা করাটা এটা কতটা কঠিন বা সহজ, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। অবশ্যই ঝুঁকি আর রিটার্নের ভারসাম্য খোঁজাটাই তো বিনিয়োগের মূল চ্যালেঞ্জ। খুব ভালো একটা পয়েন্ট।